সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বিস্ফোট সিনেমাটি কথা বলবো যেটা জিও সিনেমাতে রিলিজ করে গেছে। সিনেমাটা কেমন হলো সেটা কথা বলবো। তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছে কুকি গুলাটি এবং এই সিনেমাটা প্রডিউস করেছে সঞ্জয় গুপ্তা। এবং এই সিনেমার লিড চরিত্রে রয়েছে ফারদিন খান, রিতেশ দেশমুখ, ক্রিস্টাল ডিসুজা, প্রিয়া বাবত এবং আরও অনেকে। তো এই সিনেমাটা দেখার সময় আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এই সিনেমাটা বেশ ভালো, কিন্তু এটা ফাস্ট পেস, এটা কিন্তু বেশ এজ অফ দ্য সিট গ্রিপিং একটা থ্রিলার হয়েছে, যেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এবং আমি এই সিনেমাটা থেকে একদমই লিস্ট এক্সপেকটেশন ছিল সিনেমাটা থেকে, কারণ সিনেমাটা ট্রেলার দেখে আমার বলবো না একটু আহামরি কিছু লেগেছিলো। বাট যখন সিনেমাটা আমি দেখলাম, আমার সিনেমাটা কিন্তু দেখে আমি মানে 2 ঘন্টা 10 মিনিট মতো সিনেমা, 2 ঘন্টা একটু বেশি। কিন্তু সিনেমাটা একটা সময়ের জন্য কিন্তু সিনেমাটা আমাকে বোর করেনি, যেটা একটা থ্রিলারের পক্ষে খুব আবশ্যক হওয়া উচিত। এবং এটা কি এবং সেটা কিন্তু খুব ভালোভাবে খুব সাকসেসফুলি সিনেমাটা কিন্তু করতে পেরেছে। সিনেমাটা কিন্তু আমার একটা ডিসেন্ট টাইম পাস থ্রিলার বলে মনে হয়েছে। এবং আপনারা যদি দেখেন, আমি ডেফিনেটলি বলবো যে হ্যাঁ, বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে দেখবেন না যে বিশাল কিছু দেখতে পাচ্ছি, সেটা পাবেন না। কিন্তু ডেফিনেটলি একটা থ্রিলারে যেটা হয় যে আপনি একটা মানে এরপর কী হবে যে এটা চিন্তা জাগে, যে এরপর ঘটনাটা কী ঘটবে না ঘটবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনার ভালো লাগবে। এবং খুব ফাস্ট পেস, খুব স্ক্রিন পেটা প্রচণ্ড ফাস্ট, এবং এতটাই ফাস্ট যে মনে হচ্ছে মাঝে মাঝে একটু একটু স্লো হোক। আমরা সাধারণত বলি যে এত স্লো, যে একটু ফাস্ট পেস হওয়া উচিত, বাট এই সিনেমাটা এতটাই ফাস্ট পেস থ্রিলার হয়েছে যে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল একটু স্লো হওয়া উচিত। যাই হোক, এই সিনেমাটা গল্পটা হচ্ছে যে আচ্ছা, এই সিনেমাটা একটা ভেনেজুয়েলা ফিল্ম আছে, এটা হচ্ছে রক পেপার সিজার। তো সেটা থেকে সিনেমাটাকে রিমেক করা হয়েছে, যেটা সঞ্জয় গুপ্তা একটা ইন্টারভিউতে বলেও ছিল যে তিনি এই সিনেমাটা থেকে খুব প্রচণ্ড ইন্সপায়ার হয়েছিলেন। তারপরে তিনি ঠিক করেন যে সিনেমাটা তিনি বানাবেন হিন্দিতে। যেহেতু মুম্বাইয়ের উপর গল্পটাকে বেস করেছে, মুম্বাই শহরে, এবং গল্পটাকে বানানো হয়েছে। তো এই গল্পটাকে রিতেশ দেশমুখের ট্র্যাক রয়েছে এবং ফারদিন খানের ট্র্যাক রয়েছে। ফারদিন খান একজন ট্যাক্সি ড্রাইভার। একদিন তার একজন বন্ধু তার গাড়িতে জ্যাকেট ফেলে দেয় এবং জ্যাকেটে কিছু ড্রাগস থাকে। এবার তারপরে সেই সেটাতে নিয়ে সে ফেঁসে যায়। এবং রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা হচ্ছে তার সে কিছু জানতে পারে তার ওয়াইফের সম্বন্ধে, এবং তার ছেলেকে সেটা ক্যাফেতে ছেড়ে দেয়। এবার তারপরে কিছু একটা ঘটনা ঘটছে এবং দুজনের যে ট্র্যাক সে দুটো একটা জায়গায় গিয়ে মিশছে, কোলাইড করছে। এবং তারপরে কি ঘটনা সেটা দেখতে গেলে আপনাকে জিও সিনেমাতে গিয়ে এই বিস্ফোট সিনেমাটা দেখে নিতে হবে। তো এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমি বলে দিলাম যে এই সিনেমার স্ক্রিন প্লে, আর স্ক্রিন প্লেটা খুব ভালোভাবে লেখা হয়েছে। স্ক্রিন প্লেটা প্রচণ্ড ফাস্ট পেস একটা স্ক্রিন প্লে, এবং আপনাকে একটা সময়ের জন্য নিঃশ্বাস ফেলতে দেবে না। স্ক্রিন প্লেটা প্রচণ্ড ফাস্ট করে মুভ করে প্রথম থেকে শেষ অবধি। এবং সেকেন্ড হাফে দু একটা সিন মনে হতে পারে যে একটু ড্র্যাক, বাট ঠিক এতটাই ফাস্ট সিনেমাটা যেমন ওই জিনিসটা ফিল হবে না কোথাও গিয়ে। আর সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমার যে পারফরমেন্সেস, সেটা আমি রিতেশ দেশমুখ বলি বা ফারদিন খানের স্পেশালি আমি বলবো, কারণ ফারদিন খানের থেকে এরকম এক্সপেকটেশন রাখি না। এবং ফারদিন খান জবে থেকে কাম ব্যাক করছে, সে হীরামান্ডি বলি, খেল খেল মে বলি বা বিস্ফোট এটা নিয়ে কথা বলি, সে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স, নিজের যে ক্যাপাবিলিটি সেটার থেকে বেরিয়েছে। আগে যা পারফরমেন্স দিত তার থেকে অনেকটা ম্যাচিওর একটা পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে এই সিনেমাতে, বিশেষ করে আমি বলবো। এবং সে যে রোলটা করেছে সেটা বিকজ সে একটা হায়ার ক্লাস সোসাইটিতে বিলং করে, তো তাকে ট্যাক্সি চালকের রোলটাই মানাবে না, সেটা সাধারণত মানায়। কিন্তু সে কিন্তু বেশ ভালোভাবে পুল অফ করেছে। এবং রিতেশ দেশমুখ তো ডেফিনেটলি এখন কদিন ধরে খুব ভালো সে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, খুব অনেকগুলোই কন্টেন্ট দিল আমার মনে হলো, যে পিল দিল, কাকুড়া দিল, এবং এখন এইটা দিচ্ছে। তো খুব একটা সিরিয়াস রোলগুলো সে করছে, সেটা খুব ভালো জিনিস। এবং সে খুব ভালো পারফর্মার রিতেশ দেশমুখ সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং ক্রিস্টাল ডিসোজা, যাকে আপনি ইমরান হাশমি এবং অমিতাভ বচ্চনের সিনেমার চেহারাতে দেখে থাকবেন, সে কিন্তু এখানে রয়েছে এবং তার কিন্তু পারফরমেন্স সারপ্রাইজিংলি ভালো। সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে আমার যেটা মনে হলো। তার পারফরমেন্স কিন্তু বেশ ইমোশনাল সিনে বলি, কিছু কিছু আউটবাস্টার সিন আছে, ইমোশনাল আউটবাস্টার সিন, যেটা ফারদিন খানও ভালো। এবং এই মেয়েটিতে গার্লফ্রেন্ড হয়েছে, তার পারফরমেন্স কিন্তু বেশ যথেষ্ট ভালো হয়েছে ক্রিস্টাল ডিসুজা। এবং প্রিয়া বাবা তোর যেটুকু রোল ছিল সে নিজের জায়গায় ঠিকঠাক। এবং সীমা বিশ্বাস রয়েছে একটা ফিমেল ড্রাগ লর্ড হিসাবে, অ্যাসিড তাই। তো তার খুব সামান্য রোল, বাট যেটুকু রোল সেটুকু সে কিন্তু ভয় পাওয়াতে সক্ষম হয়েছে বলে আমার মনে হয়েছে। এটা ছিল পজিটিভ পয়েন্ট। এবং নেগেটিভ পয়েন্টের যে কথা যে বলি সেটা আমি বলবো যে এই মানে যে আচ্ছা, পজিটিভ পয়েন্ট একটা যেটা বলি যে মুম্বাইয়ের যে ট্রাফিক থাকে, এবার আপনি জানি মুম্বাই ট্রাফিকটা কতটাই ভয়ানক, কত খতরনাক মুম্বাই ট্রাফিক, পৌঁছতে লেট হয়। তো এখানেও কিন্তু রিতেশ দেশমুখ সেই জায়গাটা ফেঁসে যাচ্ছে, তারপরে সেই জিনিসটা জানতে পারছে। তখন একটা রিয়েলিজমের একটা কিন্তু অ্যাঙ্গেল আপনি ফিল করতে পারবেন, যে জিনিসটাকে ভালোভাবে দেখিয়ে জিনিসটা যে মুম্বাই ট্রাফিকটাও ওই গল্পের মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করছে বলে বলতে পারবেন। এবং তার সাথে সাথে যেটা বলছি ডিরেকশন, কুকিগুলোতে এটা ডিরেকশন দিয়েছে। যে আগেও সিনেমাটা বানিয়েছে রাম মাধবন ছিল, আমার মনে পড়ছে না সিনেমাটার নাম কি। তো ওই সিনেমাটা বানিয়েছে, থ্রিলার সিনেমা ছিল। তো সেখানে থ্রিলার মোটামুটিভাবে হ্যান্ডেল করে দিতে পারে। আচ্ছা, তো এই সিনেমাতে যেটা করেছে অনেকগুলো ট্র্যাক যেহেতু রয়েছে, যে এখানে ওর মানে একটা কী বলবো, আমি বলতে পারছি না বেশি জিনিসটা নিয়ে, যে রিতেশ দেশমুখের ওয়াইফের যে একটা ট্র্যাক রয়েছে, রিতেশ দেশমুখ নিজের ছেলেটাকে কীভাবে বাঁচাবে, এবং তার সাথে সাথে ফারদিন খানের মা এবং তার গার্লফ্রেন্ডের ট্র্যাকটা, এবং তার সাথে সাথে বাচ্চা ছেলেটা, এবং তার সাথে সাথে অ্যাসিড তাইয়ের যে ইনভলভমেন্ট,
ওভারঅল মিলিয়ে তারপর পুলিশের একটা অ্যাঙ্গেল রয়েছে, তো সব মিলে অনেকগুলো ট্র্যাক রয়েছে, তো কোথাও না কোথাও গিয়ে একটা সম্ভাবনা থাকে জিনিসটা ঘেঁটে ঘ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট কুকিগুলোটা কিন্তু সেই জিনিসটাকে যথেষ্ট ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পেরেছে বলে আমার মনে হয়েছে। সে কিন্তু জিনিসটাকে বেশি জড়ায়নি এবং জিনিসটাকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল সে কিন্তু অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। এবং নেগেটিভ পয়েন্টটা কথা যদি বলি, তো নেগেটিভ পয়েন্টটা আমি ফার্স্ট বলবো যে মানে এই যে ক্লাইম্যাক্সটা যতটাই মানে সিনেমার যেটা মানে কী বলবো, যেটা শুরু যেভাবে হয়েছিল সেটা পে অফ কিন্তু ভালোভাবে এই সিনেমাটা করতে পারেনি। লাস্টের 20 থেকে 25 মিনিটটা কিন্তু যথেষ্ট মানে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমার কাছে। ক্লাইম্যাক্সটা এমনভাবে শেষ হয়েছে, হ্যাঁ টুইস্ট রয়েছে, বাট টুইস্টটা খুব একটা বেশি এফেক্টিভ নয় এবং সিনেমাটা মানে যে নোটে শেষ হয় সেটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ হয়নি। ক্লাইম্যাক্সটাকে আরও বেটার ওয়েতে ডিজাইন করে যেতে পারতো বলে আমার মনে হয়েছে। এবং এর সাথে কথা বলবো সেটা হচ্ছে মিউজিক। এই সিনেমার মিউজিকের কাজ অত্যন্ত দুর্বল এবং মিউজিক আরও বেটার হওয়া উচিত ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব একটা পছন্দ হয়নি আমার, যেখানে টেনশনগুলোকে ফিল করানোর দরকার ছিল, টেনশন ফিল করানোর জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার ছিল সেটা কিন্তু সিনেমাটা প্রোভাইড করতে পারে না। এবং ক্লাইম্যাক্সের দিকে একটা গান চলে আসে হঠাৎ করে, তো সিনেমাটা সেটা একটা ব্লকেজের কাজ করে, যেটা ওখানে দরকার ছিল না বাট দিতে হবে বলে দিয়েছে। তো সেটা একটা নেগেটিভ পয়েন্টগুলো আমার মনে হয়েছে। এতটাই সিনেমাটা আমি ডেফিনেটলি বলবো ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট থ্রিলার সিনেমা। ডেফিনেটলি আপনি আপনার এর পিছনে সময় ইনভেস্ট করতে পারেন। 2 ঘন্টার একটা টান থ্রিলার সিনেমা, যার মধ্যে দেখলে ভালোই লাগবে বেশ। এটা ছিল ওভারঅল টেক V4 সিনেমাটা নিয়ে। তোমাদের সিনেমাটা যদি কেউ দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া, জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।